বিরোধী দলীয় এক সংসদ সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে পার্লামেন্টে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। রাম মন্দির চাই না, মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। আপনাদের আসলে এই অবস্থায় আমরা তো বলেছি যে বিবৃতিটা দেয়া হোক, তারপরে একজন করবেন একজন। গাইবান্ধায় রাম মূর্তি তৈরির পক্ষে কথা বলে জুতার বাড়ি খেল মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। বলেছেন নিজের পকেটের টাকা দিয়ে হিন্দুদের জন্য আরো 100টি মূর্তি বানাবো। তবে কি সারা জীবন বিতর্কিত হওয়ার জন্যই জন্মেছে পজা পাগলা? হ্যাঁ দর্শক, এই পজা পাগলার এক বক্তব্যকে কেন্দ্র করে আজ পুরো সংসদ ভবন কিন্তু উত্তাল হয়ে গেছে। সরাসরি সংসদের মধ্যে বিতর্কিত বক্তব্য দিয়ে একেবারে পুরো 300 জন সংসদ সদস্যের মধ্যে কিন্তু দর্শক একেবারে হট্টগোল লেগে গিয়েছে। যারা দেশ বিরোধী চক্রান্ত করছে, দেশকে দুই ভাগে বিভক্ত করতে চাচ্ছে, তাদের পক্ষ নিয়ে এমনকি রাম মন্দিরের পক্ষ নিয়ে কিন্তু সংসদে বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বাকি এমপিরা কিন্তু প্রতিবাদ করে বসেছে এই ফজলুর রহমানের বক্তব্যের বিরুদ্ধে। আর যেটা নিয়ে কিন্তু মূল তর্ক বিতর্ক শুরু হয়ে যায় সংসদের মধ্যে। এক পর্যায়ে স্পিকার কিন্তু থামাতে কিন্তু বাধ্য হয়। তার ভাষ্যমতে হিন্দুরা বাংলাদেশের মধ্যে যত রকম বিশৃঙ্খলায় সৃষ্টি করুক তাতে তার কিছু যায় আসে না, এমনকি দেশের জনগণকেও এ বিষয়ে নাক গলানোর সে বাধা দিচ্ছে। আর সেটা নিয়ে কিন্তু বাদে মূল বিপত্তি, আর সংসদের মধ্যে মুহূর্তেই কিন্তু হট্টগোল লেগে যায়। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, যেটার কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তবে তার জন্য দর্শক আপনাকে একেবারে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তার পূর্বে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে দেখিয়ে নিয়ে আসি এই পজা পাগলা সংসদে কি বলছে এবং কোন বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওদিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? প্রত্যেকদিন স্লোগান হচ্ছে এইটা চাই না ওইটা চাই না, মারামারি, শাহবাগ, পলাশবাড়ি। সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। রাম মন্দির চাই না, মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে, এমন বাড়ছে যে তারা পৃথিবীর কোন সভ্যতা, সংস্কৃতি, কোনো কিছু শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না। ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। সেই সব লোকজন আজকে ওখানে যাচ্ছে, মারামারি করছে। আমি সরকারকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যদি মনে করেন মন্দির ওখানে করা ঠিক না বা রাম মূর্তি করা ঠিক না, বন্ধ করে দেন, একদম কঠিন ভাবে দেন, এই দেশে কোনো মন্দির টন্দির বা মূর্তি করা যাবে না। কিন্তু আমি মনে করি ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওদিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? একসাথে কি আমরা থাকবো না? ওরা কি 9% মানুষ, 1.5 কোটি মানুষ, ওরা কি থাকবে না এই দেশে? এদেরও দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল। এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। আমরা তো এইখানে কিভাবে আসছে? আমরা আসছি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন বখতিয়ার খাকি, হযরত শাহজালাল, শাহপরান, গেসুদারাজ, ওই চট্টগ্রামের বাইজিদ বুস্তামি, ওই বাগেরহাটের খান জাহান আলী থেকে ধরে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরাই তো এই দেশে বলছে আইছে, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, তার নাম হইল সুফিবাদ। সেই সুফিবাদকে তো তারা মানে না, তারা তো মাজার ভাঙিয়ে ফেলতে চায়, তারা তো আগুন দিয়ে পুড়ে দিতে চায়। মৌলানা মৌলভী সাহেবদেরকে আমি শ্রদ্ধা করি, কিন্তু পীর সাহেবদের দোষটা কি? যে কুষ্টিয়াতে কুপায় মারলেন কেন? ফরিদপুরে আগুন জ্বালায় মারলেন কেন? শাহজালালের মাজার ভাঙ্গার জন্য আমার এক ভাই 4 কোটি টাকা ঘোষণা করে কেন? এখানে মাজার থাকবে, আপনি যদি মাজারে ইচ্ছা হয় যাবেন, যাবেন না, আপনি আহলে হাদিস করবেন, করেন। আরেকমাদের আশঙ্কাটা থাকুক, কিন্তু আশঙ্কা থাকলেই সবকিছু, আশা থাকলেই সবকিছু হয় না। আমরা পারবো না, কারণ আপনারা ইলেকশনের সময় মনে করেছিলেন আমরা বোধহয় পারবো না, কিন্তু আমরা কিন্তু পেরেছি। আমি একটা কথা বলবো, এইখানে যে ঘাটতিটা আমার কাছে দেখা যাচ্ছে, বৈষম্যটাকে দেখা যাচ্ছে, ভাত এবং তরকারির যেমন সম্পর্ক, শিক্ষা এবং সংস্কৃতির ঠিক তেমন সম্পর্ক।
শিক্ষা বাজেট অনেক বেশি হয়েছে, ধন্যবাদ, কিন্তু সংস্কৃতি বাজেটটা এর সঙ্গে খুব বেশি পরিপূরক হয়েছে বলে আমার মনে হয় না। আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলতে চাই যে একটাকে অনাহারে রেখে আরেকটা খুব সুস্থভাবে চলতে পারে না। কারণ আমাদের দেশের শিক্ষার সঙ্গে যদি সংস্কৃতির সঠিক মিলন না হয় তাইলে এখানে সভ্যতা গড়ে উঠবে না। আমার এক বন্ধু জামাতে ইসলামের, উনি চলে গেছেন, উনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন, সাতক্ষীরার এমপি। উনি সংস্কৃতির নামে খুব শঙ্কিত হলেন। যে জাতির সংস্কৃতি নাই সে জাতি সভ্য না, সে অসভ্য। তারা কেন সংস্কৃতি পছন্দ করে না? কোন সংস্কৃতি তারা পছন্দ করে না জানেন? তারা পছন্দ করেন ওই যে আমাদের গ্রামে গঞ্জে আমরা ছোটবেলা থেকে শিক্ষার সঙ্গে সঙ্গে যখন দিন আসতো, কোন হিন্দু ধর্মের দুর্গাপূজা আসতো, আমাদের যখন স্কুল কলেজ বন্ধ থাকতো, আমরা যখন গ্রামে গ্রামে নাটক করতাম, এটা তারা পছন্দ করে না। কৃষক যখন শীতকালে ধান লাগিয়ে পরে যাত্রা গান দেখতে যাইতো চাদর গায়ে দিয়ে, সেই রূপবানের গান বলেন আর মা মাটি মানুষ বলেন, যাই বলেন, যখন তার হৃদয়কে ভরে আবার সকালবেলা খেতে হাল চাষ করতে যাইতো, এইটাকে ওনারা পছন্দ করেন। ওই বাউল গান যখন হয়তো, আমার মতো কথা আমি বলি, কারে দেখাবো মনের দুঃখ হৃদয় ছিলিয়ে, সেই শানুরের গান তাদের পছন্দ হয়। নাটক তাদের পছন্দ না, ফুটবল খেলা তাদের পছন্দ না। এখন দেখতেছি বলতেছে ফুটবল খেলা যারা দেখবে এরা কাফের, আর্জেন্টিনার খেলা দেখা যাবে না, ব্রাজিলের খেলা দেখা যাবে না। তারা বলতেছে তারা আমাদেরকে মধ্যযুগে ফেরত নিতে চায়, বর্বরতার দিকে নিয়ে যেতে চায়। সেই বর্বরতার দিকে কি আমরা যাব? যদি না যাই তাহলেই কি আমরা তাদের সাথে, আমরা যদি এইটুক ডিফারেন্স করি, আমরা যদি তাদের সাথে মিলে মিশে থাক, ওই যে এটাকে বলে কি ফ্রেন্ডলি গেম, যে মেসি শ্রেষ্ঠ গোল করেছে, 5টা গোল করেছে, যে রোনাল্ডো কালকে 2টা গোল করেছে, তাদেরকে আপনি ঢাকার মাঠে আনেন। মানুষ যদি জানে ফ্রেন্ডলি গেম, তাইলে একদিন খেলা দেখতে যাবে রোনাল্ডো আর মেসিকে, কিন্তু দ্বিতীয় দিন আর ফ্রেন্ডলি গেম খেলতে যাবে না। পার্লামেন্টে যে গেমটা হচ্ছে, এই গেমটা কিন্তু কিছুদিন পরে কিন্তু মাঠ খালি পড়ে থাকবে। কথাটা আমি বললাম। আমি আরো বললাম, এখানে কেউ যে কথাটা বলে নাই, আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা কথা বলবো। আপনি বসে আছেন, আপনি মুক্তিযুদ্ধ দেখেন নাই, স্পিকার সাহেব থাকলে উনাকে বলতাম উনি কি করে সেই জকিগঞ্জ থেকে ধরে সিলেট পর্যন্ত শালুটিকার বন্দরকে রক্তের সাগর সৃষ্টি করে শহীদ জিয়ার নেতৃত্বে, জিয়াউর রহমানের বীরত্বের নেতৃত্বে সিলেট দখল করেছে, যে সেই রক্তের সাগর, সেই মুক্তিযুদ্ধের কথাটা আমি বলতে চাই। জনাব অর্থমন্ত্রী, সরকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে, ঠিক আছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানের 20,000 টাকা অপরিবর্তিত রাখার এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যেমন বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, বীর বিক্রম, বীর প্রতীকদের 5,000 টাকা বৃদ্ধি করছে। ঠিক 48 ওনারা এসে লেখতেছেন জুলাই অভ্যুত্থান, আমি তাদেরকেও শ্রদ্ধা করি, জুলাই অভ্যুত্থানকে আমি শ্রদ্ধা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতা 20,000 টাকা, ঠিক আছে। এরপরে আবার লেখতেছে এসসি ও ওসি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20,000, 15,000 এবং 10,000 টাকা। কোনো কারণেই, ওই যে আমি বলছি যারা মুক্তিযুদ্ধকে শ্রেষ্ঠ মনে করেন, কোনো কারণেই মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো সম্মানী ভাতার কোনো তুলনা হতে পারে না। যদি হয় তাহলে এইটার জন্য আমাদেরকে এই কাজের জন্য আমাদেরকে এখন দিবেন না, 5 বছর পরে আমাদেরকে খেসারত দিতে হবে। কারণ এখানে যারা আসছেন, যদি নিজেকে অসত্য বলে মনে না করেন বা বুকে হাত দিয়ে বলতে পারেন, সব লোক অন্তত 99% এমপি বিএনপির যারা হয়েছেন, তারা প্রত্যেকেই শেষ পর্যন্ত বলতে হয়েছে আমরা শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, এই কথাটা বলে আসছে। আর তারা বলছে তারা জুলাইয়ের পক্ষে এবং সৎ নেতৃত্বের পক্ষে, সৎ রাজনীতির পক্ষে। কাজেই মুক্তিযুদ্ধ আর জুলাই যুদ্ধ, আমি জুলাই যুদ্ধকে অসম্মান করছি না, কিন্তু মুক্তিযোদ্ধার সাথে কাউকে তুলনা করলে কিন্তু ভবিষ্যতে 5 বছর পরে আর উত্তরটা দিতে পারবেন না, এটা হবে না। কাজেই আমি আজকে বলছি 1 টাকা হইলেও মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বাড়াতে হবে, বেশি করতে হবে, না হলে উত্তর কোনোদিন দিতে পারবেন না। কিন্তু এই ব্যাপারে আমি আর কথা বলবো। দর্শক শ্রোতা, মূলত ভারতবর্ষে যে পশ্চিমবঙ্গে যে মুসলমানদের উপর নানা রকম ভাবে নির্যাতন শুরু করেছে এই উগ্রবাদী হিন্দুত্ব নেতারা, বিজেপি নেতাকর্মীরা, সেই বিষয়টাকে ঢাকতেই কিন্তু বাংলাদেশের মধ্যেও কিন্তু ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে বেশ কয়েকজন। তার মধ্যে অন্যতম একজন হলো চৈতালি রায়,
আরো বেশ কয়েকজন কিন্তু রয়েছে এই এজেন্ডাগুলি বাস্তবায়ন করার জন্য। আর সেটা নিয়েই কিন্তু তারা একটা ইস্যু দাঁড় করিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে কিন্তু পায়তারা শুরু করে দিয়েছে। আর সেটা সেই বিতর্কেই কিন্তু সংসদে তুলে এনেছে বিএনপি নেতা ফজলুর রহমান, যাকে কিন্তু সকলেই ফজা পাগলা নামে চিনে। অর্থাৎ রংপুরে যে রাম মন্দির করার বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলেছে এই ফজা পাগলা। অর্থাৎ সরাসরি কিন্তু সে রাম মন্দিরের পক্ষ নিচ্ছে, এমনকি যারা বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করেছে এমনকি পায়তারা করছে তাদের পক্ষ নিচ্ছে। আর যার ফলেই কিন্তু এই ফজা পাগলা কিন্তু দর্শক বারবার কিন্তু এইভাবে কিন্তু বিতর্কিত হচ্ছে। শুধু এই বিষয়টাই নয়, যে কোনো বিষয় কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যায় এই ফজলুর রহমান। আর তাই কিন্তু তাকে জনগণ কিন্তু দর্শক একেবারে সেই শুরু থেকেই কিন্তু সমালোচনার শিকার হয়ে আসছে ফজা পাগলা। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্যগুলি শোনার পর দর্শক আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মন্তব্যটুকু আমাদের কাছে অনেকটাই মূল্যবান। দর্শক আজ এ পর্যন্ত, ভালো থাকুন সকলে আশা করি।